আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি তোমার মুগ্ধতায়, লিখেছেন অহনা আক্তার। এভাবে কেটে গেল বেশ অনেকগুলো দিন। নানি জেনে বাড়িতে কাটানো দিনগুলো তাদের খুব ভালো কেটেছে। ফাইজা আর মুস্কান এখন পুরোদমে পড়াশোনায় মনোযোগী দিয়েছে। যতদিন যাচ্ছে ততদিন ঘনিয়ে আসছে তাদের এক্সামের সময়। মুস্কান এখন পড়াশোনার পাশাপাশি সংসারও মনোযোগ দিচ্ছে। তাজমহল থেকে বেশ কয়েক পদ রান্না শিখেছে। মাঝে মাঝে একাই সেগুলো ট্রাই করে। রান্না করতে গিয়ে কখনো হাতে তেল ছিটকে পড়েছে, তো কখনো গরম পানি, আবার কখনো তরকারি কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছে। তবুও মুখে হাসি। বাবার আহ্লাদে মেয়েকেও একসময় শ্বশুরবাড়ি এসে সব কিছুই করতে হয়। খাটে বসে একটা মোটা পেজের বিল্ডিংয়ের নকশা করেছিল ফারিস। মুস্কান তখন তার হাতের কফির মগটা ফাঁসির দিকে এগিয়ে দিয়ে তার পাশে একটা বই নিয়ে বসে পড়ে। আজকে একটু আগেই বাসায় এসেছে ফারিস, আর এসে ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে কাজে মনোযোগ দিয়েছে। ইদানিং কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে সে। মুস্কানও তেমন একটা বিরক্ত করে না, তাকেও তেমন একটা সময় দেয় না ফারিস এখন, যার জন্য মুস্কানের মনে অভিমান জমা হচ্ছে। এই যে 10 মিনিটের মতো হয়ে যাবে সে এখানে বসে আছে, কিন্তু ফারিসের কোনো হেলদোলি নেই। সে নিজের মতো কাজ করেই যাচ্ছে। মুস্কান দীর্ঘশ্বাস ফেলল, বইটা বন্ধ করে মাথার পাশে রেখে কাত হয়ে শুয়ে পড়ল। পড়তে ইচ্ছা করছে না তার। বাঁকা চোখে একবার তাকায় ফারিস মুস্কানের দিকে, কোনো কথা না বলে চুপচাপ নিজে কাজটা শেষ করে। মুস্কান এখনও উল্টো দিকে ঘুরে আছে, ঘুমায়নি, কিন্তু ভুলেও ফারিসের দিকে ফিরছে না। কাজ শেষ হয়ে গেছে। ফারিস মুস্কানকে একবার দেখে মুস্কানের বইসহ নিজের কাগজগুলো সাইড টেবিলে গুছিয়ে রাখলো। ঘরের লাইটটা নিভিয়ে জানালার পাশে পর্দাটা সরিয়ে দেয়। আকাশে থালার মতো চাঁদ উঠেছে। সেই চাঁদের আলো ডিরেক্ট মুস্কানের শরীরে এসে পড়ছে। মুস্কান একটা কালো রঙের 3 পিস পরেছে। পাতলা ওড়না তার বুকের উপরে ছড়িয়ে জানলা দিয়ে আসা মৃদু বাতাসে সেই ওড়নাটা হালকাভাবে উড়ছে। চুলগুলো বরাবর মুখে এসে বাড়ি খাচ্ছে। কালো পরলে মুস্কানের গায়ের রং এমনিতেই উজ্জ্বল দেখায়, সেখানে চাঁদের আলো তার মুখটা আজ যেন একটা ফুটন্ত গোলাপ ফুল। বেশ কিছুক্ষণ ফারিস মুগ্ধতার সহিত মুখের দিকে তাকিয়ে রইল। মুস্কান এবারও চোখ বুজে অবস্থায় সোজা হয়ে শুয়ে পড়ল। এক চোখ পিট করে কিছুটা মিল দিই ফারিসের কাছে দেখে থমকে যায়। লজ্জায় হতভম্ব হয়ে সাথে সাথে ওড়না দিয়ে মুখটা ঢেকে ফেলল, লজ্জায় নিবেদন করতে। ফারিস যে এভাবে তার দিকে তাকিয়ে থাকবে এটা সে ঘুণাক্ষরেও টের পায়নি। মুস্কানের কাণ্ডে শব্দ করে হাসে ফারিস। পরপর বিছানায় পা উঠিয়ে তার পাশে ঘেঁষে শুয়ে পড়ল। মুখ থেকে ওড়নাটা সরিয়ে কপালের মধ্যস্থানে ছোট ছোয়ালো। মুস্কান এখনো চোখ খুলছে না। ফারিস হাসে। মুস্কানের মুখের উপরে ঝুঁকে গালে বুড়ো আঙ্গুল ঘষতে ঘষতে বলে, চোখ খোলো। চোখের পাতা কাঁপিয়ে তাকায় মুস্কান। ফারিসের চোখে নেশা। কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলে, এত অভিমান কিসের? মুস্কান মুখ ফিরাতে চায়, কিন্তু ফারিস দেয় না, চিবুক ধরে আটকিয়ে দেয়। গলায় ওড়নাটা একটা টান দিয়ে সরিয়ে গাঢ়ভাবে ঠোঁট ছোঁয়ায়। পরপর ছোঁয়াতেই থাকে। মুস্কান কাঁপে, সারা অঙ্গ ঝিমিয়ে ওঠে। কম্পিত হাত আপনা আপনি ফারিসের চুলে চলে যায়। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। ফারিস ঘোল লাগা দৃষ্টিতে তাকায়, গভীর স্বরে বলল, চলো স্বর্গ থেকে ঘুরিয়ে আনি, অভিমান ভেঙে ঘুরিয়ে দিব। শুক্রবার, ফারিস নেই, কিন্তু জাহির তালুকদার আজকে বাড়িতে। জুম্মা পরে এসে দুপুরে খাওয়া দাওয়া করে নিজের ঘরে শুয়ে আছে। আর এদিকে মুস্কান আর ফাইজা শাড়ি পরে সেজেগুজে তৈরি হচ্ছে। তারা আজকে ঘুরতে যাবে। কোথায় যাবে সেটা এখনও প্ল্যান করেনি, কিন্তু জাহির বলেছে দুজনকেই বিকালের আগে রেডি হয়ে থাকতে। 2 মেয়ে নিয়ে আজ শহর ঘুরবেন তিনি। ফাইজা আর মুস্কান তো ভেজাই খুশি। দুইজনে মিলিয়ে শাড়ি পরার প্ল্যান করেছে। এখন দুজন মিলে সেম টু সেম শাড়ি জুয়েলারি মেকআপ করে তৈরি হয়ে নিয়েছে। ঝটপট বাগানে গিয়ে ছবি তুলে নিয়েছে কয়েকটা। তাদের ছবি তোলার মাঝেই সাদা পাঞ্জাবি পরিহিতা জহির তালুকদার এসে ফাইজার মুস্কানকে ডাকতে লাগলো, কোথায় আমার মায়েরা, তৈরি হয়েছে? দুইজন প্রফুল্ল হয়ে হ্যাঁ বলল। মেয়েদেরকে দেখে গাল ভরে হাসলো জহির। দুজনের মাথায় হাত রেখে বলল, মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে আমার মেয়েদের। ফাইজা মুস্কানও হাসে। তাজমহল পাশেই দাঁড়িয়েছিল, তার মুখে উজ্জ্বল হাসি। তিনি আদুরি গলায় বললেন, আমাকে একা রেখে যাচ্ছ? সবাই জলদি ফিরে এসো কিন্তু। ফাইজা মুখ বেঁকে বলল, ইস,
আমরা বলেছি নাকি তোমাকে একা থাকতে? তুমিও তো যেতে পারো। একটা দেবো ফাজিল মেয়ে, আমি কি এখনো যাব বলছি নাকি? তোমরা তোমাদের বাবার সাথে যাচ্ছ, যা ইচ্ছা ঘুরে ফিরে আসো। বাড়িটা ফাঁকা লাগবে, তাই বলছিলাম জলদি এসো। অবশ্যই, তোমাকে তো 2 দিন বাদে এমনিতেও শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো। ফাইজা নাক ফুলায়। দেখেছো বাবা, মা নাকি 2 দিন বাদে আমাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবে। আমি কিন্তু কোথাও যাব না বলে রাখলাম। তোমাদের জ্বালানোর জন্য পার্মানেন্ট এই বাসায় থেকে যাব। মেয়ের কথায় উচ্চস্বরে হাসেন জহির, আহ্লাদে সুরে বললেন, কার এত সাহস আমার মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবে? হাত পা ভেঙে গুড়িয়ে দেব না? মুস্কান আর তাজমল মুচকি আসে। ফাইজা খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। যা দেখে মুস্কানের নিজের আব্বার কথা মনে পড়ে যায়। ঠান্ডা প্রকৃতি, বাতাসের শীতের আগুন বাতা ভার। বিকেলের দিকে রাস্তার আশেপাশেগুলোতে বসে আছে বিভিন্ন স্ট্রিট ফুডের মেলা। ফাইজা আর মুস্কান আগে গিয়ে গুনে গুনে 4 প্লেট ফুচকা চটপটি নিয়ে বসেছে। দুজনে ঝাল দিয়ে যত পারছে তত খাচ্ছে। জহির বারবার বারণ করছে, তারা শুনছেন না। ঝালে দুজনের চোখ লাল হয়ে উঠেছে। দেখি জহির গিয়ে দ্রুত আইসক্রিম নিয়ে আসলো। আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে তারা দ্রুত রাস্তার পাশে ফুলের খাঁচা নিয়ে বসা মহিলার দিকে ছুটে গেল। সেখান থেকে 2টা ফুলের মুকুট নিয়ে সেকেন্ডের মধ্যে মাথায় পরে নিল। পরপর অন্য পাশে একজন মহিলার হাত থেকে ভর্তি রেশমি চুড়ি নিল 2 ডজন। আনন্দ যেন তাদের চোখ মুখে লেপ্টে আছে। জহির নিজেই মুস্কান আর ফাইজার হাতে রেশমি চুড়ি পরিয়ে দিল। খুশিতে মুস্কানের 2 চোখে পানি ভর্তি। তার আব্বার কথা ভীষণ মনে পড়ছে আজকে। জহিরের নমনীয় আচরণ মুস্কানে ফুপিয়ে কেঁদে দিল। এই লোকটা তার আব্বার থেকে কোনো অংশে কম ভালোবাসে না তাকে। নিজের মেয়েকে যতটা স্নেহ ভালোবাসা দিচ্ছে, তাকেও ততটাই দিচ্ছে, বরং তাকে আরও বেশি দিচ্ছে। ফাইজার পাশাপাশি সেও যা চায় তাই কিনে দিচ্ছে। ফাইজের জন্য একটা কিছু কিনলে তার জন্য সেম একটা জিনিস কিনছে, কোনো ভেদাভেদ করছে না। দুজনে 2 হাত ধরে সবসময় নিজের দুপাশে রাখলো। পুরোটা বিকাল তারা এভাবে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে কাটিয়ে সন্ধ্যার দিকে হাতিঝিল গেল। রাতে হাতিঝিলের প্রকৃতি দেখে মন জুড়ে গেল মুস্কানের। আলোয় ঝলমল ব্রিজ, ঠান্ডা হাওয়ার টলমলে পানির উপর দিয়ে চলা ওভারহেডে চড়ে কেটে গেল তাদের দুপুরের সন্ধ্যাটা। বাড়ি ফেরার পথে মাঝ রাস্তায় ঘটে যায় এক অপ্রত্যাশিত দৈবাক্য ঘটনায় থমকে গেল 3 জনই। ফুপিমণি! জিন্নাতকে দেখে ফুপিমণি বলে জোরে চিৎকার দিয়ে উঠল মুস্কান। তৎক্ষণাৎ ড্রাইভারকে বলিয়ে গাড়ি থামিয়ে নেমে পড়ল। মুস্কানের সাথে সাথে নেমে পড়ল জহিরও, কারণ সেও জিন্নাতকে দেখেছে। ফাইজা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বলছো ভাবি? ফুপিমণি এখানে কি করে আসবে? মুস্কান ফাইজার কোনো কথার জবাব না দিয়ে ছুটে জিন্নাতের কাছে চলে গেল। এতক্ষণে ফাইজাও দেখেছে তার ফুপিমণিকে। রাস্তার একপাশে কালো বোরকা পরে মাথায় কাপড় টেনে জড়সড়ই দাঁড়িয়ে আছে। রিকশাওয়ালা রাগান্বিত হয়ে আঙুল তুলে তুলে কি যেন বলছে। জিন্নাত মাথা নুয়ে বারবার চোখের পানি মুছছে। ফাইজাও এবার ছুটে গেল সেখানে। মুস্কান জিন্নাতের কাছে গিয়ে তাকে জাপটে ধরে বলতে লাগলো, তুমি এখানে কি করছো ফুপিমণি? তোমার কি হয়েছে? জিন্নাত কোনো কথা বলতে না দেখে জহির বিচলিত কণ্ঠে শুধালো, কি হলো, কথা বলছিস না কেন? তুই এখানে ঢাকা কি করছিস? জিন্নাত বরাবর নিজের মুখ আড়াল করতে চাইছে, কান্না লুকিয়ে চাইছে। এর মাঝে রিকশাওয়ালা লোকটি বললেন, উনি মনে হয় আপনাদের পরিচিত লোক। জহির মাথা নাড়ায়। রিকশাওয়ালা যেন জানি বাঁচল। তড়িৎ গতিতে বলতে লাগলো, ভাই, ভালো হয়েছে ভাই, আপনাকে পাইছি। এই আপনার 3টা ঘন্টা ধইরা আমার রিক্সায় ঘুরে বেড়াইতেছে। এতক্ষণ রাইত হইয়া গেছে, নাম্বার খবর নাই, কই যাইব হেইটাও কয় না। আমি জলদি জিগাইছি, তাইলে উত্তর দেয় না, হুদাই কান্দে। আমার ভাড়া টাকাও দেয় নাই, কইতাছে যে ওনার কাছে নাকি কোনো টাকা নাই। এমন কইলে হইব কেন ভাই? টাকা না থাকলে আমার রিক্সায় উঠলো কেন? আমরা দিন আনি দিন খাই, টাকা না পাইলে খামু কি? মুস্কানের চোখে পানি। সে তার ফুপিমণির দিকে তাকিয়ে মায়া ভরা কণ্ঠে বলল, কি হয়েছে ফুপিমণি, বলো না, তোমার ঠোঁটে কোনো রক্ত কেন? জিন্নাত জোরপূর্বক হাসে। মুস্কানের গালে হাত রেখে বলল, কিছু না তো, কই কিছু হয়নি আমার। মুস্কান আবার ফুপিয়ে ওঠে, নাক টানতে টানতে বললে, বললেই হলো, আমি স্পষ্ট দেখেছি তোমার গালে থাপ্পড়ে দাগ, ঠোঁটে রক্ত। জহির অবাক হয়ে জিন্নাতের দিকে তাকায়। রিকশাওয়ালাকে টাকা দিয়ে বিদায় করে ভরাট কণ্ঠে জিজ্ঞেস করলো, এই তুই কাঁদছিস কেন এইভাবে? কে মেরেছে তোকে? এই শহরে তোর ভাই এত বড় বাড়ি থাকতে তুই কিনে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিস? ভাইয়ের কথা শুনে চোখ উপচে আরও বেশি করে পানি পড়তে লাগলো জিন্নাতের।
আর না পেরে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে টুকরে কেঁদে দিল। জহির যেন স্তব্ধ হয়ে গেল। তার আদরের বোনটা এত কষ্টে আছে, অথচ সে বড় ভাই হয়ে কিছুই জানল না। বোনের পিঠে হাত রেখে চোয়াল শক্ত করে জহির বলল, তোর স্বামী আর ছেলে কোথায়? ওই জানোয়ারগুলো কি তোকে বাড়ি থেকে বের করে দিল? একবার বল, শুধু ওদের বাড়িতে ফেলে কুপিয়ে আসবো। জিনাত আবার কাঁদে, করুণ সুরে বলল, না ভাইজান, ওরা কেউ আমাকে বাড়ি থেকে বের করেনি, আমি নিজেই চলে এসেছি। ওই অমানুষের সাথে আমি থাকতে পারবো না। আমাকে আপনার বাড়ি নিয়ে চলুন ভাইজান, খুব ক্ষুধা লেগেছে, কাল রাত থেকে কিছু খাইনি। এবার জহিরও কেঁদে দেয়। বোনের কষ্ট আর নিতে পারছে না। আদের বোনটা এমন খিদায় রাস্তায় রাস্তায় ঘুরছে। ভাগ্যক্রমে আজ যদি তাদের সামনে না পড়তো তাহলে কি হতো ভাবতেই বুকের ভেতর ব্যথা করছে। সে আর দেরি না করে বোনকে আর মেয়েদেরকে নিয়ে বাড়ি পথে রওনা দিল। যা করার পরে করবে। ছেলেকে আর্জেন্ট করে ফোনে বাসে আসতে বলল জহির। রাগে মাথা জল করছে ওনার। চেহারা দেখে মনে হচ্ছে যে সামনে আসবে তাকে গুলি করে মেরে ফেলবে। বাড়িতে এসে জিন্নাতের অবস্থা দেখে ফার্স্ট নিজের স্থবিত হয়ে গেছে। তাজমহল আর মুস্কান মিলে জিন্নাতকে মায়ের জায়গাগুলোতে মলম লাগাচ্ছে। ফারিস বিস্ময় হয়ে প্রশ্ন করল, ফুপিমণি, এখানে এই অবস্থা কেন? বলি দ্রুত গিয়ে জিন্নাতের পাশে বসল। তার ফুপিমণির মুখটা দুহাতে আগলে তুলে বলল, ফুপা কি তোমার হাতে মেরেছে? তোমার গায়ে কোনো রকমের হাত তুলেছে? জিন্নাত কাঁদতে কাঁদতে মাথা দুলালো। ফার্সি চোখের কার্নিশ লাল হয়ে গেল মুহূর্তেই। গলা সে অত্যন্ত গম্ভীর করে বলল, কেন? জিন্নাত চোয়াল শক্ত করে বসল। আর সব বলবে সে। মুখলেসের অত্যাচার সে আর নিতে পারছে না। ঘরে সকলে উস্কো হয়ে তাদের দিকে তাকিয়ে আছে জিন্নাতে কথা শোনার জন্য। জিন্নাতের চোখের পানি মুছে ধীরে ধীরে বলতে লাগলো, বিয়ের পর থেকে মুখলেস আমার এক বিন্দু পরিমাণ শান্তি দেয়নি। সবসময় টাকা 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 করেছে। টাকা ছাড়া আর কিছু বুঝতো না লোকটা। বিয়েতে আব্বাজানের কাছ থেকে এত এত যৌতুক নিয়েও তার তৃপ্তি মেটেনি। আমাকে নানাভাবে ব্ল্যাকমেল করে আব্বাজান আর জাহিদের থেকে টাকা নিয়েছে। আমি টাকা আনতে না চাইলে আমার গাতে হাত তুলেছে। রিশাদ হয়ে যাওয়ায় এই জাহান্নাম থেকে বের হতে পারিনি আমি। মুখ থুবড়ে পড়েছিলাম ওই অমানুষটার সংসারে। কিন্তু সেই ছেলের জন্য এত কিছু করেছি, সেই ছেলে বড় হয়ে আমাকে বুঝলো না। তার বাবার দেখানো পথেই চলতে লাগলো। তার বাবার আশকারায় আর শাসনের অভাবে একটা লম্পটে পরিণত হয়েছে। মদ, নাইট ক্লাব, সারা রাত বন্ধুদের সাথে আড্ডা, মস্তি এসব করে জীবনটা একদম শেষ করে দিচ্ছে। মুস্কানকে না পাওয়ার জন্য প্রতিদিন আমার সাথে গলা উঁচিয়ে চেঁচামেচি করে। মুস্কানকে না পাওয়ার জন্য মানে? বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো ফারিস। মুস্কানের দিকে তাকিয়ে সে মাথা নুইয়ে নিল। জিন্নাত চোখে জল মুছে বলল, হ্যাঁ, রিশাদ মুস্কানকে অনেক আগে থেকে পছন্দ করে। তাকে বিয়ে করার জন্য আমাকে নানানভাবে ফোর্স করে। আব্বাজানকে রাজি করাতে বলে মুস্কানকে পেলে নাকি সে সব ছেড়ে দেবে, একদম ভালো হয়ে যাবে। কিন্তু আমি বিশ্বাস করিনি। যেখানে আমার জীবনটাই ওরা কয়লা বানিয়ে দিয়েছে, সেখানে আমার ভাতিজের জীবনটা কি করে ভালো রাখবে তারা? আব্বাজান মুস্কানের সাথে তোর বিয়েটা হুট করেই দিয়ে দেন। রিশাদ যখন জেনেছিল তখন তোদের বিয়ে হয়ে গেছে। এর জন্য আমার নিজের পেটের ছেলে আমাকে দেখতে পারে না। তার সামনে মুখলেস আমাকে গালাগালি করে, গায়ে হাত তোলে। কিন্তু সে কোনো প্রতিবাদ করে না। উল্টো বলে আমি নাকি তার মা না। মা হলে নাকি নিজের ছেলে ইচ্ছা প্রাধান্য দিতাম। সে যা চায় তা এনে দিতাম। অবশ্য সে তখন মাতাল ছিল, কিন্তু তাও ছেলের এমন আচরণ আমি সহ্য করতে পারিনি। কথাগুলো বলে জোরে জোরে শ্বাস নেয় জিন্নাত। তাজমহল এক গ্লাস পানি এগিয়ে দিল জিন্নাতের দিকে। মুস্কান হেঁচকে তুলে কাঁদছে। তার জন্য তার ফুপি মনে কত কিছু সহ্য করেছে। জহির নিজের চুল নিজে শক্ত করে টেনে ধরেছে। রাগে কি করবে বুঝতে পারছে না। জিন্নাত পানিটুকু খায়, খেয়ে গলা ভিজায়। ফার্সির চোখে রক্ত লাল, হাত মুষ্টিবদ্ধ করে দাঁত কিরমির বলে, তারপর এইভাবে চলতে থাকে। রোজ রাতে মদ খেয়ে বাড়ি এসে একটা কথাই বলবে, তার মুস্কানকে লাগবে, মুস্কানকে এনে দিতে। যতদিন পর্যন্ত মুস্কানকে না আনবো ততদিন পর্যন্ত সে এভাবেই চলবে। কাল রাতেও এমন হলো। নিশায় বোধ হয়ে বাড়িতে এসে ঘরের জিনিসপত্র ভাঙচুর করলো। আমাকে বলে, তুই আমার মা না, তুই একটা স্বার্থপর মহিলা। তোর চোখে তোর ছেলের কষ্ট ধরা পড়ে না, মানুষেরটা পড়ে। তোকে আমি ঘেন্না করি। তোর মতন মা না থাকার চেয়ে তোর মতো মা থাকার চেয়ে না থাকা ভালো। আমি আর সহ্য করতে পারিনি। রাগে জিতে প্রথমবারের মতো ছেলেকে থাপ্পড় মারি।
আর এটা মেনে নিতে পারেনি ওর বাবা। ছেলেকে মারার অপরাধে মোকলেস আমাকে কষিয়ে থাপ্পড় মারে। ওর একটার পর একটা থাপ্পড় আমার আত্মা বেরিয়ে আসে উপক্রম। মেয়ে রীতা ছাড়া আর একটা মানুষ এগিয়ে আসেনি মোকলেসের থেকে আমাকে ছুড়াতে। আমি আর না পেরে কাঁদতে কাঁদতে এক প্রকাশে ওদেরকে বলে ওদের সাথে থাকবো না, তাই এক পোশাকই এই বাড়ি থেকে বেরিয়ে হয়ে এসেছি। রাতটা ওদের ওখানে একজন পরিচিত মহিলার বাসায় কাটালাম। ওনার বোরকা নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ি। আব্বার কাছে যেতে পারিনি, আমার গায়ে আঘাত দেখলে কষ্ট পাবেন, তো ওদের বাসায় আসতে চাইনি। একেবারে নিরুদ্দেশ হয়ে যেতাম, কিন্তু রাস্তায় ভাইজান দেখে আর মনের কষ্ট ধরে রাখতে পারিনি। এখানে এসে তোদেরকে দেখতেও আরও পারিনি, সব ভিতর থেকে বেরিয়ে গেছে। আমি আর ওই কারাগারে যেতে চাই না বাবা, তুই আমাকে বাঁচা। ওরা আমাকে খুঁজে নিয়ে এখান থেকে চলে আসবে, আমাকে ওদের থেকে রক্ষা কর। এসব বলতে বলতে অঝরে কাঁদে জিন্নাত। ফারিস্তা ফুপিমণি মাথাটা নিজের বুকে চেপে ধরে, চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। চোখ থেকে যেন আগুন বেরোচ্ছে, গলায় রাগ বোঝা যাচ্ছে, গলার রগগুলো ফুলে ফুলে উঠছে। রুমের প্রতিটা মানুষ স্তব্ধ, চোখের দিয়ে পানি ঝরছে তাদের। জহির ছোট করে একটা নিঃশ্বাস নেয়, তারপর নিজের রুমের দিকে চলে গেল। নিজের লাইসেন্স করা বন্দুকটা হাতে নিয়ে বের হতেই তাজমহল বাধা দিল। জহির ক্রোধে ফুঁসতে ফুঁসতে বলল, সামনে থেকে সরবে নাকি তোমাকে গুলি করে উড়িয়ে দেব? রাত হয়েছে অনেক। জিন্নাত ঔষধ খেয়ে ঘুমাচ্ছে, নিজের রুমে পায়চারি করছে আর চেঁচাচ্ছে জহির। ছেলের বোঝানোতেও হালকা ঠান্ডা হলেও ঘরে এসে স্ত্রীর সামনে রাগে গড়গড় করছে। কত বড় স্পর্ধা, আমার বোনের গায়ে হাত তুলে! ওর হাতটা আমি কেটে দিব, সকাল হোক শুধু। ওদের বাপ ব্যাটার কলিজা কেটে নদীতে ভাসিয়ে দেব। তাজমহল ঢোক গিলল। স্বামী রেগে থাকলে তার সাথে কথা বলতে সাহস পান না তিনি, তবু কোনো রকম বললেন, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? একটু শান্ত হয়ে বসুন, বিশ্রাম নিন। বাইরে থেকে এসেছেন, নিশ্চিত ক্লান্ত। আর বলতে পারল না তাজমহল। স্বামীর তাকানোতে গলায় কাটা আটকে যায়। চোখ লাল করে এমনভাবে তাকাচ্ছে জহির যে তাজমহলের হাত পা ঠান্ডা হয়ে গেছে। শক্ত কণ্ঠে চেঁচালো জহির, শান্ত হতে বলছো তুমি আমায়? এই অমানুষটা কিভাবে মেরেছে আমার বোনকে দেখনি তুমি? ওকে শাস্তি দেওয়া না পর্যন্ত শান্ত হব না আমি। সারা রাতে ঘুম আসবে না আমার। তাজমহল আর কোনো কথা বলল না, বলার সাহসী হলো না। স্বামী আর ছেলে আজ সমান তালে রেগে আছে, কাল যে কী হবে। ভয়ে এক কোণায় কাচেমাচে হয়ে দাঁড়িয়ে আছে মুস্কান। পরনের শাড়ি এখনো খোলেনি, ফ্রেশ হওয়ার সময় হতেই পারেনি। ফারিস রাগান্বিত রূপ দেখে বারবার ঢোক গিলছে সে। সোফার পা ছড়িয়ে বসে নিচের দিকে তাকিয়ে আছে ফারিস। মুস্কান দূর দূর বুক নিয়ে সেদিকে এগিয়ে গেল। কিছু বলার আগেই ফারিস গম্ভীর স্বরে বলল, রিশাদ তোমায় উত্ত্যক্ত করে? মুস্কান আটকে ওঠে, কথা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। ফারিস মাথা তুলে তাকালো, চোখের দৃষ্টি ভয়ঙ্কর। মুস্কান হালকা কেঁপে উঠল, অপরাধীর মতো মাথা নুইয়ে ফেলল। ফারিসের গলার স্বর এবার আরও গম্ভীর হলো, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি তো? মুস্কান রীতিমতো ঘামছে, হাত পা কাঁপছে, কণ্ঠে কম্পিত। ওই আর কি। ফারিস সাথে সাথে শটান হয়ে দাঁড়ালো, মুস্কানের দুগাল চেপে ধরে নিজের মুখের দিকে ফেরালো। আমার দিকে তাকানোর সাহস নেই? হালকা চোখ খুলে কাকিয়ে উঠল মুস্কান, মুখের ওপর অজস্র শ্বাস প্রশ্বাস অস্বস্তি অনুভব করেছে। ফারিস জোর গলায় ধমকালো, আমাকে বলনি কেন? ওই দিন রান্নাঘরে রিশাদ কিছু করেছিল তাই না? উত্তর দিচ্ছ না কেন? খবরদার চুপ করে থাকবা না। ফারিসের রাগান্বিত ধমকে ফুপিয়ে ওঠে মুস্কান, লম্বা লম্বা শ্বাস ফেলে ফারিস। গলার স্বর নামায়, অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, এতটুকু, জাস্ট এতটুকু ভরসা করো না আমায়? এমন একটা বিষয় আমার থেকে লুকিয়ে গেলে? ওয়াই মুস্কান? আমি কি এখনো তোমার বিশ্বস্ত পুরুষ হতে পারিনি? গাল বেয়ে টুপটাপ পানি পড়ছে মুস্কানে, ভেজা কণ্ঠে বলল, তেমন কিছু না। কেমন কিছু না? ক্রোধ যেন মুহূর্তে মাথায় চড়ে গেল ফারিসের। বিকট শব্দে পায়ের কাছে টি টেবিলটা লাথি মেরে ফেলে দিল। চিৎকার করে বলল, কেমন কিছু না? ওই বাস্টার্ড সাহস হয় কী করে তোমার দিকে নজর দেওয়ার? হাউ ডেয়ার ইউ! ওর চোখে উপড়ে ফেলবো আমি। ইউ আর অনলি মাই। আমি ছাড়া আর কারো অধিকার নেই তোমাকে পাওয়ার। তোমার মুগ্ধতা শুধু আমি আটকাবো, অন্য কেউ নয়। ফার্সে ভয়ঙ্কর গলার স্বর আর অপ্রত্যাশিত রূপ আর রুড ব্যবহার স্থির থাকতে পারল না মুস্কান। মনের মধ্যে যেন ভালো লাগা কাজ করছে, তেমন ভয়ও। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে কিছু বলতে যাবে তার আগেই ধূপধাপ পায়ে রুম থেকে বের হয়ে গেল ফারিস।
ফারিসকে ডাকতে ডাকতে তার পিছনে ছুটে গেল। শুনুন, এত রাতে কোথায় যাচ্ছেন আপনি? ফারিস বড় বড় কদমে মুস্কানের থেকে দূরে সরে গেল। মুস্কানে দৌড়াতে থাকলো তার পিছনে পিছনে। সুইমিং পুলে নেমে গেল ফারিস। স্বচ্ছ পানি তার সাদা শার্টে যেন ভেসে উঠছে। কোমরে হাত দিয়ে বড় বড় শ্বাস ফেলছে মুস্কান। ফারিসের পিছনে ছুটে এসে ক্লান্ত সে। মিজাজ বিগড়ে গেল মুহূর্তে। কিটকিটিয়ে বলল, আপনি ভিতরে আমার উপরে চেঁচামেচি করে এখানে এসেছেন সুইমিং করতে? ফারিস কোনো উত্তর দিল না। মুস্কান চেঁচালো, এই যে আপনাকে আমি বলছি, এটা কোনো সাঁতার কাটার সময় নয়। সিজন পরিবর্তন হচ্ছে, ঠান্ডা লেগে যাবে, জলদি উঠুন। ফারিস মুস্কানের কথায় কোনো কানেই তুলল না। নিজের মতো সুইমিং করে যাচ্ছে। মুস্কান আর কোনো কিছু না ভেবে আরও কিছুক্ষণ ডাকলো। তারপর চুপ করে এক কিনারে দাঁড়িয়ে রইল। পাক্কা 20 মিনিট পর ফারিস মুস্কানের দিকে এসে হাত বাড়িয়ে দিল। মুস্কান বুড়ো কুচকে জিজ্ঞেস করলো, কি? টাওয়ালটা দাও। পাশ থেকে টাওয়ালটা নিয়ে ফারিসের দিকে বাড়িয়ে দিল। ফারিস টাওয়ালটা মুস্কানের হাত ধরে টেনে তাকে সুইমিং পুলে এনে ফেলল। সঙ্গে সঙ্গে মুস্কানের সমস্ত শরীর ভিজে চুপচুপে হয়ে গেল। ফারিস মুস্কানের কোমর ধরে তাকে শরীরের সাথে মিশিয়ে ডুব দিল পানির মাঝে। কয়েক সেকেন্ডের জন্য মুস্কানের শ্বাস পুরোপুরি বন্ধ হয়ে গেল। পানিতে দেখে মাথা উঠানো মুস্কান ঘন ঘন নিঃশ্বাস নিয়ে ফারিসকে কিছু বলতে যাবে তার আগেই ফারিস আবার ডুব দিল। পরপর কয়েকটা ডুব দিয়ে উঠতেই মুস্কান ফারিসের গলা চাপড়ে ধরে শ্বাসের উপরে শ্বাস ফেলে ফোপাতে ফোপাতে বলল, না প্লিজ, মরে যাব। পানির মাঝে ফারিস মুস্কানের শাড়ির ফাঁকে হাত ঢুকে তার কোমর খামচে ধরল। মুস্কান সাথে সাথে অস্পষ্ট সুরে আহ করে উঠল। এক হাতে মুস্কানের কান থেকে ভেজা চুলগুলো সরিয়ে মুখের কাছে ফিসফিস করে বলল, আর কখনো আমার থেকে কিছু লুকাবে? মুস্কান কটমটিয়ে তাকালো, দাঁতে দাঁত ঘষে বলল, আপনি একটা আহ। ফারিস আবারও আগের থেকে বেশি জোরে চাপিয়ে ধরল। মুস্কান চোখে পানি জমল। অভিমানী গলায় বলল, আপনি এমন কেন? আমার প্রশ্নের উত্তর এটা নয়। এত রাগ? রাগে দেখেছ কি? আই লাভ ইউ। মুহূর্তে ফারিসের চেহারার রং পাল্টে গেল। ঠোঁটে স্মিত হাসি দেখা মিলল। কি বললে শুনিনি। মুস্কান ফারিসের বুকে কিল বসালো। ফারিস হাসলো। মুস্কানকে পাজাকল করে তুলে রুমের দিকে যেতে যেতে বলল, বড্ড বেশি চালাক হয়ে গেছো। এত গরম একটা মুড নিমিষে চেঞ্জ করে দিলে। এবার যে অন্য কিছু করতে ইচ্ছে করছে। মুস্কান স্মিত হাসলো। হাতে থাকা রেশমি চুড়িগুলো ঝিনঝিন শব্দ তুলছে। কি? ফারিস দুষ্ট স্বরে বলল, রুমে চলো, প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি। মাঝরাতে ভেজার ফলে ঠান্ডা লেগে গেছে মুস্কানের, বরংবার হাঁচি দিচ্ছে। গায়ে হালকাও জ্বর এসেছে। তাজমহল মুস্কানের অবস্থা দেখে তাকে আজকে রান্নাঘরে আসতে জায়গা দেয়নি। চুপচাপ সোফায় বসে কড়া লিকার চা খেতে দিল তাকে। জিন্নাত আর ফাইজা আগের থেকেই সোফায় বসে কথা বলছিল। মুস্কানও তাদের কথায় সামিল হলো। ফারিস এখনও ঘুম থেকে ওঠেনি। মুস্কানই ডাক দেয়নি। সারাদিন ব্যস্ত থাকে, একটু ঘুমালে ক্ষতি কি? জ্বরের কারণে মুস্কানের শরীরটা আজ খুব দুর্বল লাগছে। সে গিয়ে তার ফুপিমনির কাছে কাঁধে মাথা এলিয়ে দিল। জিন্নাত মুস্কানের কপালে হাত দিয়ে টেম্পারেচার চেক করে। গায়ে তো ভালোই উত্তাপ দেখতে পারছি, জ্বরটা বাঁধালি কি করে? মুস্কান প্রশ্নোত্তক দৃষ্টিতে প্রথমে তাকালো, তারপর বুঝতে পেরে টিস্যু দিয়ে নাক ঘষতে ঘষতে বলল, মাথায় হাত বলে দাও তো ফুপিমনি, দুর্বল লাগছে। জিন্নাত অবলম্বী মুস্কানের মাথায় হাত বোলাতে থাকে। বিড়বিড় করে বকতে বকতে বলে, লাগবেই তো, খাওয়া দাওয়া ভালো করে না করলে দুর্বল লাগবে না তো কি লাগবে? একদম নিজের খেয়াল রাখো না। মুস্কানে তার ফুপিমনির কথা শুনে বলতে ইচ্ছে করলো, আমি খেলেও কি না খেলেও কি, তোমার ভাতিজের জ্বালায় এমনিতেই সুস্থ থাকতে পারি না। ফারিসদের ড্রয়িং রুমে দাঁড়িয়ে মামা বলে জোরে চিল্লাচ্ছে রিশাদ। রিশাদের গলা শুনে জহির দ্রুত উপর থেকে নিচে নামলো। জিন্নাত তার ভাইয়ের মেয়েদেরকে নিয়ে সোফায় বসেছিল। রিশাদকে দেখে কড়া কণ্ঠে বলল, কি হয়েছে? এভাবে সারের মতো চেঁচাচ্ছিস কেন? এটা ভদ্র মানুষের বাসা, তোর আর তোর বাপের মতো লম্পটদের বাসা নয়। রিশাদ হাওয়ার বেগে তার মায়ের সামনে এসে দাঁড়ালো। ফাইজার মুস্কান জিন্নাতের পাশেই ছিল। রিশাদকে এভাবে আসতে দেখে দুজনে খানিকটা পিছিয়ে যায়। মুস্কানের দিকে এক পলক তাকিয়ে মায়ের উদ্দেশ্যে রিশাদ বলল, এখানে কি করছো তুমি? 2 দিন ধরে খুঁজছি তোমার বাড়ি, চলো। কেন, তোর বাপের হাতে মার খাওয়ানোর জন্য? শার্টের বোতাম লাগাতে লাগাতে সে দিয়ে নাম ছিল ফারিস। সে কথাটি রিশাদকে বলল। রিশাদ কপাল কুঁচকে সেদিকে তাকায়।
ফার্শ প্যান্টের 2 পকেটে হাত ঢুকিয়ে আরামসে রিশাদের সামনে এসে দাঁড়ালো। ঘুম থেকে ওঠায় তার চোখ মুখ ফুলে আছে, চেহারাটা স্পষ্ট ক্রোধ, অথচ গলার স্বর শান্ত। এখানে কেন এসেছিস? আমার মা। ডোন্ট কল হার মা। ঘর কাঁপিয়ে হুঙ্কার ছিল ফারিস। তোর মতো কুলাঙ্গারের কোনো রাইট নেই আমার ফুপুমণিকে মা বলে ডাকার। ফুপিমণির মতো মা ডিজার্ভ করিস না তুই। রিশাদ খেপে গেল, উচ্চকণ্ঠে বলল, তুই কে আমাকে নিষেধ করার? আমার মাকে আমি মা ডাকবো না কি ডাকবে সেটা বলার তোর কোনো রাইট নেই। প্রচণ্ড রেগে রিশাদের কলার চেপে ধরল ফারিস। খবরদার, গলা উঁচিয়ে কথা বলবি না, কণ্ঠ নালে ছিঁড়ে ফেলবে একদম। রুমের প্রতিটা মানুষ আটকে, সকলে ভীত হয়ে তাকিয়ে আছে। দরজার বাইরে মোকলেস ছিল। ভিতর থেকে শোরগোল শুনে দ্রুত চলে আসে। ফারিসে রিশাদের কলার চেপে ধরে রাখতে দেখে চিল্লিয়ে বলে, আমার ছেলে কলার ধরছো কেন তুমি? ওর কলার ছাড়ো। জয়ের হেসে মোকলেসের সামনে দাঁড়ায়। তোরা আমাদের সামনে জানতে আছিস, এটাই তো অনেক। কেন, কি এমন করেছি আমরা? মোকলেস। জয়ের মোকলেসের বুকে ধাক্কা দিতে দিতে বলল, কি করেছিস? কে করেছিস? আমার বোনের জীবনটা শেষ করে দিয়েছিস, এখন বলছিস কি করেছিস? তোকে আমি জিন্দা জ্বালিয়ে দেব। মোকলেস মুখটা একদম অসহায় বানিয়ে ফেলল, যেন সে কিছু বুঝতেই পারছে না। এসব আপনি কি বলছেন ভাইজান? জিন্নাত আপনাদের যা বলেছে সব বানিয়ে বলেছে? বিশ্বাস? চুপ। চোখ লাল করে গজরে উল্টো জাহির। আমার বোনের বিরুদ্ধে আর একটাও কথা বললে তোর মুখ ছিঁড়ে ফেলবো আমি। মোকলেস ঢোক গিলল। যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে। জিন্নাত সব বলে দিয়েছে। সে ভেবেছিল এতদিনের মতো আজও জিন্নাত কাউকে কিছু বলবে না, যার জন্য এখানে ছুটে এসেছে। ব্যবসায় ইদানিং খুব বড় লস যাচ্ছে, যদি কোনো ফায়দা করা যেতে পারে। কিন্তু এখানে এসে দেখছে পরিস্থিতি ভিন্ন। তার বাবা ছেলে দুটো ভয়ঙ্কর খেপে আছে। না না, পরিস্থিতি আর গরম হতে দেওয়া যাবে না। যে করে হোক সব মিটামিটি করতে হবে। ওরা যদি সম্পর্ক ছিন্ন করে দেয় তাহলে তো আর বিপদ। রিশাদের কলার থেকে ফার্সে হাত ছাড়ানোর জন্য ধস্তাধস্তি করছে। ঘরে সকালে আতঙ্কিত। জিন্নাত বাধা দিল, ওর কলাটা ছেড়ে দে বাবা, আমি ওদের সাথে এমনিতেও যাব না। মোকলেসের গলার স্বর করুণ করে বলল, এই তুমি কি বলছো? তোমার সংসারে তুমি যাবে না? জিনাত ঘৃণা দৃষ্টিতে তাকালো মোকলেসের দিকে। এই লোকটা অভিনয় সে আর এইখানে এসেছে, তার অভিনয় আর সহ্য করতে পারছে না। ফারিসে কলা ছেড়ে রিশাদের সামনে দাঁড়ালো। শার্টটা ঝেড়ে দিতে দিতে অত্যন্ত ঠান্ডা সুরে বলল, যা বাড়ি যা, তোর বাপের ছায়া যেন আর না দেখি। আমি আমার মাকে নিয়ে। বাকিটুকু বলতে পারল না রিশাদ। ফারিস হাত মুষ্টিবদ্ধ করে রিশাদের মুখ বরাবর ঘুষি মারল। সাথে সাথে নাক ফেটে বের হয়ে আসলো রক্ত। ঘরে সকলে বিস্ময়, মুখে হাত। ফারিস চেঁচালো, কিসের মা, কিসের মা? যখন তোর বাবা তোর মায়ের গায়ে হাত তুললো তখন মনে পড়লো না মাকে? মায়ের জন্য প্রতিবাদ করতে পারিস নাই, রুখে দাঁড়াতে পারিস নি? যাকে সম্মান দিতে পারিস না তাকে মা বলে ডাকছিস কেন? কেমন ছেলে তুই? নাকে রক্ত মুছে রিশাদ বলল, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করেছিস ফারিস। রিশাদের বুকের শার্ট খামচে ধরল ফারিস। বাড়াবাড়ি দেখেছিস কি? লজ্জা করে না? যিনি জন্ম দিয়েছে তাকে ঘেন্না করিস বলতে? যে মায়ের মমতায় বড় হয়েছিস তাকে দিনের পর দিন বাবার হাতে মার খেতে দেখতে? আমি তখন নেশায় ছিলাম, বুঝতে পারিনি। কি বুঝতে পারিসনি তুই? মোকলেস এগিয়ে আসে, ভয়ে রীতিমতো ঘামছে সে। একটু সাহস সঞ্চয় করে বলল, ওকে ছেড়ে দাও ফারিস, আমি তোমার ফুপিমনে গায়ে হাত তুলব না। ফারিস রক্তচক্ষু নিয়ে তাকে বলল, আপনাকে সেটা সুযোগ দিলে তো? এই ধরেন আপনার ছেলে রিশাদকে ধাক্কা মেরে বাবার দিকে ছুড়ে দেয়। দ্বিতীয়বার আমার ফুপিমনের ধারে কাছে যেন আপনাদের না দেখি, আর যদি দেখি নারী নির্যাতন মামলা দিয়ে বাপ বেটাকে জেলে ভরে দেব। মামা চাচা ভাই ব্রাদার 14 গোষ্ঠী যত আছে কেউ রক্ষা করতে পারবে না, মাইন্ড ইট। জিনাত মুখে আঁচল চেপে ঘরের দিকে ছুটে যায়। পেছন থেকে রিশাদ মামা বলে চিল্লায়। মোকলেস ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। বাবার পাশে মাথা নুয়ে হাঁটছে রিশাদ। কোনো প্রকার কথা বলছে না। ফার্সে কথাগুলো এখনও ঝংকার তুলছে তার কানে। ছোট থেকে বাবা দাদার পরিবারের সকলে আদর পেয়ে উচ্ছন্নে চলে গিয়েছে সে। কোনটা ভুল কোনটা সঠিক সে বিকাশ কখনোই কাজে লাগেনি। অন্যায় করার জন্য কেউ শাসানো তো দূর, আবার তার পরিবারের লোক তাকে আশকারা দিয়ে মাথায় তুলেছে। মা শাসন করতে আসলে বাবা তার পরিবারের মানুষের কারণে থেমে গিয়েছে। শাসন আর তার অন্যায়টা কেউ ধরিয়ে না দেওয়ার জন্য আজ এত বড় বিপদে গিয়েছে সে। তার মায়ের সাথে যে কতটা অন্যায় হয়েছে বা করেছে সেটা আজ হাড়ে হাড়ে বুঝতে রিশাদ।
মা যে তার জীবনে কতটা ইম্পর্টেন্ট এই 2 দিন ধরে মায়ের খোঁজ না পায় ভীষণভাবে উপলব্ধি করতে পেরেছে রিশাদ। অনুতাপে জ্বলছে তার ভিতরটা। মাকে এতটা কষ্ট দিয়েছে, এতগুলো কথা বলেছে, এগুলো না করলেও পারত। সে খুব ভালো করে বুঝতে পারছে তার মা তার বাবার মার খেয়ে বাড়ি ছাড়েনি, বরং তার কথার কষ্ট পেয়ে ছেড়েছে। নাহলে বাবা তো মাকে আগেও মেরেছে। কই মা তো তখন বাড়ি ছাড়েনি। রিশাদ আজ গলা ফাটিয়ে তার কাঁদতে ইচ্ছে করেছে, তার মায়ের পা ধরে ক্ষমা চাইতে ইচ্ছে করে। সে ভুল করেছে, খুব ভুল। তারপর সময়টা গেল ঝড়ের বেগে। মুস্কানের ফাইজে এসএসসি পরীক্ষা শুরু হলো। পরীক্ষা দিতে মুস্কান আবার গ্রামে গেল। তাজমহলে এতদিন ফার্সের বাড়ি থাকলেও মুস্কানের পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে গ্রামে চলে গেছে। ইরশাদ তালুকদার বিচক্ষণ মানুষ। এই বয়সে এসে মেয়ে স্বামীর ঘর করতে চায় না, বিষয়টা ওনার কাছে একটু অন্যরকম লেগেছে। তবে নির্দেশের মতো মেয়ের গালে আঘাত করার কথা শুনে তিনি ক্ষেপে গিয়েছেন। আদরের একমাত্র মেয়ে, ছোটবেলা থেকে গায়ে হাত তুললে তো দূরের কথা, কখনো একটা ধমকে দেননি। ওনার চোখে রাঙানোতেই ছেলে মেয়ে কাঁপত। মোখলেস পুরো পরিবারের সাথে টোটালি সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে এরশাদ তালুকদার। না কারো ফোন ধরেছে আর না কাউকে নিজের বাড়ির তীরসীমায় আসতে দিচ্ছে। মোখলেস আর মোখলেসের বাবা মা অনেকটাই চেষ্টা করেছে যোগাযোগ করার। মোখলেস ক্ষমা চেয়েছে বারংবার, এটা শেষ, আর কখনো এমন ভুল করবে না। লাস্টে বারের মতো ক্ষমা করে দিতে বলেছে। কিন্তু এরশাদ তালুকদার বাড়ির একটা সদস্য মন গলাতে পারেননি। মেয়ে রাজি না থাকলে এরশাদ তালুকদার আর জোর দেননি। এখন তো যোগাযোগ বন্ধ। এত বছর বিবাহ জীবনে এই প্রথম স্বামী সন্তান সংসার ছেড়ে এতগুলো দিন আলাদা থাকছে জিন্নাত। থাকতে বাধ্য হয়েছে। মন তো বারবার চাইছে চলে যাক সেই ফেলে আসার জীবনে। তার সন্তান ভালো আছে তো, তাকে ছাড়া। আচ্ছা, রিতাকে কলেজে যাওয়ার জন্য রোজ সকালে ঘুম থেকে কে ডেকে তোলে? তার শ্বশুর শাশুড়ি ওষুধগুলো ঠিকমতো কে দেয়? আচ্ছা, রিশাদ কি ঠিকমতো খেতে পারে? সে তো আবার নিজের পছন্দের তরকারি ছাড়া ভাত খেতে পারে না। সোফাটা নিশ্চিত কাপড়ের স্তূপ বানিয়ে রেখেছে। একরকম আরও হাজার হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে জিন্নাতের মাথায়। ইচ্ছে করেছে ছুটে চলে যাক তাদের কাছে। কিন্তু যখন মুখলেসের আচরণ আর ছেলে দেওয়া কষ্টগুলো মনে পড়ে, তখন আর সায় দেয় না মন। স্বামী সন্তান যখন তাকে বোঝে না, তাহলে কী লাভ অযথা সংসার নাম্বার কারাগারে যাওয়া। এক হাত ফাঁসে চুলে ডুবে অন্য হাতে বই নিয়ে মনোযোগ সহকারে পড়েছে মুস্কান। এক্সাম আর 3টা বাকি। কাল মধ্যরাতে হুট করে তালুকদার বাড়ি এসে উপস্থিত হয় ফারিস। হাতে ছিল ফুলের তোড়া, সাথে আরও একটা গিফট এনেছে। সেটা এখন মুস্কানের ফর্সা গলার সোনালি রোদ্দুরের মতো চিকচিক করেছে। রাতের কথা মনে পড়তে ক্ষীণ আসে মুস্কান। ফারিস যে তার 17তম জন্মদিন এইভাবে চমকে দিবে ভাবতেই পারেনি। পরীক্ষার আগের দিন রাতে জেগে পড়েছিল। এটা তার পুরনো অভ্যাস। অভ্যাস অনুযায়ী কাল রাতেও সে বিছানায় বই খাতা ছড়িয়ে ছিটিয়ে বসেছিল। হঠাৎ দরজায় ঠকঠক শব্দ শুনে সেদিকে গেল। আর মনে হয় দরজাটা খুলেই দেখতে পেল ফারিস তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। হাতে অসংখ্য লাল গোলাপের বাঁধাই একটা তোড়া। তাজা ফুলগুলো থেকে সুগন্ধে তীব্রভাবে ভেসে আসছে, তা নাকে বাড়ি খাচ্ছে। মুস্কান অবাক চোখে তাকাতেই ফারিস চমৎকার হেসে বলল, শুভ জন্মদিন সপ্তাদশী। সাথে সাথে হই হুল্লোড় বেলুন ফুটানোর শব্দ শুনে মুস্কান আরও চমকিত হলো। ফারিসের পেছনে বাড়ির সকলে দাঁড়িয়ে। মুস্কানের চোখে পানি জমে। সে ভেবেছিল 12টা বেজে গেছে, এবার কেউ তাকে উইশ করবে না। সবাই হয়তো তার জন্মদিনটা ভুলেই গেছে। ফারিসের সাথে ফোনে কথা হলেও ফারিস তার বার্থডে আজ আসবে এইসব নিয়ে কোনো কথা বলেনি। জিন্নাতের ডাকে ঘোর কাটল মুস্কানের। কী রে, ছেলেটাকে এখন থেকে এমনি কি সারাদিন হাঁটু করে বসিয়ে রাখবি? ফুল নিয়ে একটু ছেলেটাকে উঠে দাঁড়াতে সুযোগ দে। মুস্কানের গাল গরম করে ফারিসের দিকে তাকালো। এভাবে কেউ এত মানুষের সামনে লজ্জা দেয়? ফারিসে উঠে দাঁড়ালো। রাতুলের উদ্দেশ্য করে কেকটা সামনে নিয়ে আসতে বলল। সকলের সাথে হাসি হাসি কেকটা কাটায় মাঝখানে রাতের এই বিশেষ মুহূর্তটা ব্যয় করল মুস্কান। আগামীকাল তার ব্যবসায় উদ্যোগের পরীক্ষা, যার জন্য সকালেই দ্রুত সহিত রুম ত্যাগ করল। ফারিসকে পেয়ে মুস্কানে মনোযোগ দিতে পারল না পড়ায়। তারপর আবার ভোর রাতের দিকে পড়তে বসেছে। তখন থেকে ফারিস মুস্কানের কোমর পেঁচিয়ে উবু হয়ে শুয়ে আছে। মুস্কান দূরে সরে যেতে চাইলেও ফারিস বলল, আমি তোমাকে কোনো ডিস্টার্ব করছি না, জাস্ট শুয়ে আছি। মাথায় তোমার হাতের স্পর্শ না পেলে শান্তিতে ঘুম হয় না আমার। মৃদু হাসে মুস্কান, উৎসাহিত কণ্ঠে বলল,
তাহলে এতদিন কিভাবে ঘুমিয়েছেন? ফারাজ ফটাফট জবাব দেয়, কোথায়, একটা রাতও ঘুমাতে পারিনি বিশ্বাস করো। সারাক্ষণ তোমার শূন্যতায় ছটফট করেছি। এসব এক্সাম ফেক্সাম সব বাদ। আমি আর এগুলো বরদাস্ত করব না, বলছই আমার। এরপর যদি ওখানে কলেজে পড়তে চাও পড়বে, না হলে পড়ার দরকার নেই। ফার্সি অভিমানের শব্দে হাসে মুস্কান, আদর গলায় বলে, এদিকে আসেন, মাথায় হাত বুলিয়ে দিই। খুব গরম পড়েছে, ঠান্ডা করার জন্য আপনার মাথায় হাত দেওয়া প্রয়োজন। ফার্সি আর কথা না বলে মুস্কানের কোমর পেঁচিয়ে শুয়ে চোখ বুঝল। মেয়েটাকে এবার একটু সুযোগ দিক পড়ার জন্য। ঘুমে তলিয়েছে ফারিস। ক্ষণে ক্ষণে ফার্সির চুলের ভিতর হাত বুলিয়ে লাজুক হাসছে মুস্কান। ফার্সির ঘুমন্ত চেহারা বারবারের মতো তাকে আকৃষ্ট করে। সময়টা তার কাছে ভালো লাগে, খুব ভালো লাগে। ভাগ্য করে আজকে এক্সামটা সহজ পড়েছে, না হলে এই অল্প পড়ায় কি লিখত সে। মুস্কানের পরীক্ষায় কেন্দ্র পড়েছে তাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ে। মুস্কান এতদিন বান্ধবীদের সাথে এক্সাম দিতে যেত, মাঝে মধ্যে রাতুল নিয়ে যেত। বিদ্যালয়ের কাছে হয়, আসা যাওয়া তেমন অসুবিধা হয়নি। মুস্কান যে স্কুলে এক্সাম দিতে যায় সেই স্কুলে আরও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সিট পড়েছে। সব স্কুল একসাথে মিলে এক্সাম নেওয়া হচ্ছে। আজকে এক্সাম খুব ভালো হয়েছে মুস্কানের, প্রশ্ন সহজ করেছে। ফার্স্টদের বাড়িতে থাকতে সে মোটামুটি ভালোই পড়াশোনা করেছে। ফার্স্টে বিভিন্ন কোচিং সেন্টার স্যার এর বাসায় গিয়ে পড়লেও মুস্কানের সেই সুযোগ দেয়নি ফারিস। মুস্কানের জন্য বাসায় একজন মহিলা হোম টিউটর রেখেছে সে। ওই টিউটর মুস্কানের ম্যাথ আর গ্রুপ সাবজেক্টগুলো দেখিয়ে দিত। ইংরেজি গ্রামার পাঠগুলো ফারিস নিজে মুস্কানকে বুঝিয়েছে। মাঝে মধ্যে তো ম্যাথও বুঝিয়েছে। তখন অবশ্য ফাইজাও ছিল। দুইজন স্টুডেন্ট ভালো হওয়ায় ফারিসে তেমন বিরক্ত লাগেনি তাদের পড়াতে। এমনিতেই ফারিস যতই বলুক পড়াশোনা করাবে না, এক্সাম দেওয়া লাগবে না, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মুস্কানকে সবচেয়ে বেশি সাহায্য করেছে সে নিজেই। এক্সাম শেষ, গার্ডিয়ান ছাউনির নিচে দাঁড়িয়ে ফারিসের জন্য অপেক্ষা করেছে মুস্কান। ফারিস আসবে বলে ফ্রেন্ডদের সাথে আর গেল না সে। মুস্কানের ফারিসের সিটে পড়েছে একটা হ্যাংলা পাতলা গড়নের ছেলে। সেই ছেলে মুস্কানকে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত তার কাছে আসে। আরে মুস্কান যে একা যে। মুস্কান বিরক্ত হলো। ছেলেটা এক্সাম শেষ প্রতিদিন তার পিছু পিছু বাড়ি পর্যন্ত আসে। তখন তার পাশে বান্ধবীরা থাকলেও সে অতটা পাত্তা দিত না, আর তার সাথে কথা বলার সাহস পেত না এই ছেলেটা। আর এক্সাম সময় মতো মুস্কান নিজের সুযোগ দেয় না, চুপচাপ নিজের মতো খাতায় লিখতে থাকে। ছেলেটার নাম শান্ত, কিন্তু স্বভাব আচরণ মোটেও শান্ত নয়। মুস্কানের মনে হয় লেখাপড়ায় ছেলেটা খুব ভালো। এক্সাম হলে বারবার জিজ্ঞেস করেছে, তোমার হেল্প লাগলে বলো, কোনো প্রশ্ন থাকলে বলো, আমি হেল্প করব। মুস্কান জোরপূর্বক ঠোঁটে হাসি ঝুলে মাথা নেড়েছে। কেউ নিজে থেকে এইভাবে কথা বলতে আসলে তো আর উত্তর না দিয়ে পারা যায় না। আজ এক্সাম শেষ, মুস্কান বান্ধবীদের সবার সাথে ফুচকা খেতে গিয়েছে। মুস্কানকে বলেছিল, কিন্তু ফারিস এসে যদি তাকে খুঁজতে থাকে আর না পায় তাহলে সমস্যা হবে। সে তাড়াতাড়ি ফুচকা খেয়ে আবার চলে এসেছে। তাদের সাথে আর ওই পর্যন্ত যায়নি বাড়ির পথে। মুস্কান খানিকটা অস্বস্তি নিয়ে একটু সাইডে সরে দাঁড়ায়, কারণ শান্ত পাশে এখন তার বন্ধুরাও এসে দাঁড়িয়েছে। সকলে শান্তকে নিয়ে মজা করছে। কেউ কেউ বলছে, বলে দে বলে দে, আজকের মতো এমন সুযোগ আর পাবি না। শান্তার পেছন থেকে চুল টেনে মুচকি হাসল। মুস্কানের অস্বস্তি বাড়ল, ভেতরটা যেন কেমন কেমন করছে। সে গেটের কাছে উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলো ফারিস এসেছে কি না। শান্তর বন্ধুরা শান্তকে একটা ধাক্কা মারে মুস্কানের সামনে এনে ফেলল। জোর গলায় বলল, ভাবি, শান্ত আপনাকে কিছু বলতে চায়। মুস্কানের চোখ চড়গাছ। প্রথম দেখাতে সরাসরি তাকে ভাবি বলে সম্বোধন করেছে। বদমাস পোলাপান। মুস্কান ভীতু চোখ নিয়ে একটু আশেপাশে তাকায়। ব্যাপারটা খুব লজ্জার। আশেপাশে দুজন স্টুডেন্ট আরও তাদের সাথে দু একটা লোক দেখে খানিকটা স্বস্তি মিলল। একপাশে তাদের মতো আরও অনেকটা স্টুডেন্ট এটি সেটি গল্প করছে। কথা না শুনে কেউ সন্দেহ করবে না। শান্ত ছেলেটা গলা খাকারি দিল। মুস্কানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা আর কি। মুস্কান হাত পা ঠান্ডা হয়ে আসছে। কখন এমন পরিস্থিতিতে সে পড়েনি। পাশে বান্ধবীরা থাকলে হয়তো একটু শ্বাস পেত। এতগুলো ছেলে, তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে আর একটা ছেলে তার কাছাকাছি এসে দাঁড়ালো। উনি এখানে কেন আসছে না? শান্তের কণ্ঠ রুক্ষ। বোঝা যাচ্ছে কথা বলতে গেলে ছেলেটার গলা শুকিয়ে যাচ্ছে। সে জিহ্বা দিয়ে ঠোঁট দুটি ভিজিয়ে মুস্কানকে বলল, তোমাকে একটা কথা বলার ছিল। মুস্কান উত্তর দেওয়ার আগেই একটা গম্ভীর স্বর ভেসে আসলো, কি কথা ছোট ভাই?
প্রবল বিস্ময় নিয়ে ফার্সের দিকে তাকালো শান্ত। মুস্কান ততক্ষণে ঠাটিয়ে চোখ বুলিয়ে নিয়েছে। রিশাদের কথা শুনে ফারিস যেভাবে রিয়েক্ট করেছিল ওটা বারবার চোখের সামনে ভেসে উঠছে মুস্কানের। চোখে সানগ্লাস খোলায় মুস্কানের সামনে এসে দাঁড়ালো ফারিস। গা থেকে তীব্র পারফিউমের ঘ্রাণ আসছে, হাতে আইসক্রিমের প্যাকেট। বোঝাই যাচ্ছে মুস্কানের জন্য এনেছে। ফারিস অবলম্বী মুস্কানের দিকে আইসক্রিম প্যাকেটটা এগিয়ে দিল। মুস্কান আরও চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর জলদি সেটা হাতে নিল। ছেলেটা এখনো হাঁ করে ফার্সের দিকে তাকিয়ে আছে। শান্তকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ফার্স প্রশ্ন করলো, কি হলো ছোট ভাই? আমাকে কি আজ বেশি হ্যান্ডসাম লাগছে? এভাবে তাকিয়ে আছো যে? ছেলে দেখনি? শান্ত থতময় খেয়ে খেয়ে দৃষ্টিটা নামিয়ে নিল। লজ্জা পেয়েছে। শান্তর বন্ধুরা ততক্ষণে পরাগার। কার আগে কে ছুটে পালাতে পারে সেটা প্রতিযোগিতা চলছে। বন্ধুদের এভাবে পালাতে দেখে শান্তর মুখটা চুপসে গেল। সে উসকুস করে বলল, আসলে। ফাইস মুচকি এসে শান্তের মুখোমুখি দাঁড়ালো। রসাত্মক সুরে বলল, কি ছোট ভাই, পছন্দ করার জন্য আমার বাচ্চা বউকেই পেলে? দুনিয়ার মেয়ে নেই? শান্ত চোখ গোল করে মারব্রাকার ধারণ করলো, তুতলিয়ে বলল, বউ? ফারিস শব্দ করে হাসে। শান্ত ইউনিফর্মের কলার টেনে টেনে ঠিক করে দিতে দিতে বলল, ইস, প্রণয়নের আগে কি একটা ছ্যাঁকা খেয়ে গেলে? মায়া হচ্ছে তোমার জন্য। শান্ত ভীত আওয়াজে বলল, সরি ভাই, আমি বুঝতে পারিনি। ফারিস হাসলো, টিটকারি সুরে বলল, বুঝতে পারিনি বলেই হলো? তোমাদের জন্য আমার বউটা কতটা ভয় পেয়েছে দেখতে পারছো না? ঠিক এই কারণে ওকে পড়াতে চাই না আমি। যদি ভুলিয়ে ভালিয়ে পটিয়ে ফেলো তখন আমার কি হবে? এত রিস্ক নিতে পারবো না। ফার্সি টিটকারি শুনে মুস্কানের কপালে কুঁচকে গেল। নাকের পাটা ফুলে তার দিকে গরম দৃষ্টি নিক্ষেপ করলো। ফারিস পড়া করলো না সেই দৃষ্টি। শান্ত চেহারা থেকে ভয় কেটে গেল। সে বুঝতে পারছে লোকটা তাকে তেমন কিছু করবে না। হলেও তাই ফারিস শান্ত কাটে ভদ্রভাবে জিজ্ঞেস করলো, এই বয়সে এসব করে বেড়ালে ভবিষ্যতে চিন্তা করবে কখন? এখন সময়টা ভবিষ্যতে চিন্তা করা, সময়টা চলে গেলে কি আর ফেরত পাবে? শান্ত মাথা নিচু করে ফেলল। ফারিস এবার একটু সিরিয়াস হয়ে বলল, বাবা মা কষ্ট করে লেখাপড়া করার জন্য এইখানে পাঠায়, মেয়েদের পিছু পিছু ঘোরার জন্য না। এখন সময়টা এইসবের না। এই যে স্কুল লাইফ, বন্ধু, এক্সাম, লেখাপড়া, এই সময়টা এই দ্বিতীয়বার ফিরে পাবে না। যে সময়টা তোমাদের উচিত নিজেদের ক্যারিয়ারের পথে পা বাড়ানো, একের পর এক ধাপ অতিক্রম করা, সেই সময়টা তোমাদের মেয়েদের পিছনে ঘুরে নষ্ট করে দিচ্ছ। শান্ত নিচু স্বরে বলল, এমন আর হবে না ভাই, আমি বুঝতে পেরেছি। আমি কোনো মেয়ের পিছনে সময় নষ্ট করব না, পড়ায় মনোযোগ দিব। ফারিস মুগ্ধ হেসে শান্তের কলার ঝাঁকালো, ভালো ছেলে। শান্ত হেসে ফারিসের সাথে টুকটাক কথা বলে চলে গেল। আইসক্রিম কি শরবত বানিয়ে খাওয়ানোর জন্য এনেছি? এখনো খাচ্ছ না কেন? ফারিসের ভারী স্বর শুনে মুস্কান ঠোঁট বাঁকালো। আইসক্রিম প্যাকেট ছিঁড়ে খেতে খেতে বলল, এত দেরি করে আসলেন কেন? আমি কখন থেকে অপেক্ষা করেছি। ফারিস বাইক খেয়ে বসতে বসতে বলল, জামিল চাচার সাথে খামারে গিয়েছিলাম, সেখানে একটু লেট হয়েছে। মুস্কান বাইকে বসছে, এক হাতে ফারিসের কোমরটা পেঁচিয়ে ধরল, অপর হাতে আইসক্রিম। যত দ্রুত পারছে ওটা খেয়ে শেষ করেছে। পরীক্ষার সরঞ্জাম সব ফাইলেই আছে, ফারিসের কাছে দিয়েছে। বাইকে আয়নায় মুস্কানের খাওয়া দেখে ফারিস শাসালো, আস্তে খাও, নাক মুখে কী অবস্থা বানিয়েছ। মুস্কান শুনল না, বড় বড় বাইট দিয়ে খেতে লাগলো। তারপর কাঠিটা ছুঁড়ে ফেলে দিল। আপনি কিন্তু বলেছেন আজকে ঘুরতে নিয়ে যাবেন, মনে আছে তো? প্যান্টের পকেট থেকে টিস্যু বের করে মুস্কানের দিকে বাড়িয়ে দিল ফারিস। বাইকটা স্টার্ট দিতে দিতে মৃদু হেসে বলল, আর সারাদিন তোমার। মুস্কানের চোখে মুখে প্রান্তকর হাসি। সে হাসি দেখে মন জুড়ে গেল ফারিসের। একটা রেস্টুরেন্টের ভিতরে অধীর আগ্রহ নিয়ে বসে আছে ফাইজা। বারবার আশেপাশে তাকাচ্ছে। ভয় আর টেনশন তার অবস্থা নাজেহাল। ভাইয়ের ভয়ে কখনো একলা কারোর সাথে দেখা করেনি ফাইজা, কোনো ছেলের সাথে তো কখনোই না। কিন্তু আজ ফাইজার ভাইয়ের অনুপস্থিতি সেই দুঃসাহস দেখিয়ে ফেলেছে। তাজমহলকে মিথ্যা বলে বাসা থেকে বের হয়েছে। এই রেস্টুরেন্টে চলে এসেছে সে। যার সাথে দেখা করতে এসেছে সেই ছেলেটা তার সামনে বসা। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করেছে। ফাইজার দৃষ্টি অস্থির, হাত পা ঠান্ডা, কপালে বিন্দু বিন্দু ঘাম। এই মুহূর্তে তার চেহারাটা দেখে কেউ বলে দিতে পারবে সে যে সাংঘাতিক ভয়ে আছে। সামনে ছেলেটা এক গ্লাস পানি ফাইজার দিকে এগিয়ে গেল। ফাইজা সেটা থেকে ডক ডক করে পানি খালো, খেলো, গলাটা একটু ভিজিয়ে নিল। আমার ভাই এখানে নেই, রিল্যাক্স। ফাইজা ভয়ে ভয়ে বলল, যদি এসে যায়? তাহলে আমাকে আসতে বললে কেন?
ফাইজা ঢোক গিলল। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? হব না, 1 ঘন্টা ধরে তোমার কাঁপাকাঁপি দেখে যাচ্ছি। শীতল হতে পারছো না? আসলে কখনো কোনো ছেলের সাথে এভাবে দেখা করিনি তো। ওহ, কাম অন ফাইজা, আই এম ইয়োর কাজিন। ফাইজা মিহিয়ে যাওয়ার কণ্ঠে বলল, কিন্তু আপনাকে তো ভাইয়া পছন্দ করে না। রিশাতে রেগে বসে থেকে উঠে দাঁড়ালো। ইদানিং অল্পতেই উত্তেজিত হয়ে পড়ে। রাগান্বিত ভয়েসে বলল, লিসেন, তোমার ভাই পছন্দের ধারে না আমি। ফাইজা অস্থিরতা বাড়ল। ফার্সের কথা শুনলেই রিশা তেমন খেপে যায়। সে উৎকীর্ণ হয়ে বলল, প্লিজ বসুন, আমি আর ভয় পাবো না, আপনি বসুন। রিশাদ বসল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিশাদের সাথে একটা সম্পর্কে গড়ে উঠেছে ফাইজার। সেই সম্পর্ক প্রেমের সম্পর্কে বলা কিনা জানে না সে, কিন্তু জানে রিশাদের সাথে কথা বলতে না পারলে তার ভালো লাগে না। লোকটা যে হঠাৎ করে তার অভ্যাসে পরিণত হয়েছে। রিশাদ যখন কোনোভাবে তার মায়ের সাথে যোগাযোগ করতে পারছিল না, তখন তার অবস্থা পাগল হয়ে গিয়েছে। প্রায় প্রায় কতবার যে ফার্সের বাড়িতে গিয়ে জিন্নাতের সাথে দেখা করেছে তার হিসাবে নেই, কিন্তু ফারিস আর জহির তালুকদারের জন্য দেখা করতে পারেনি ঠিকভাবে। বাড়ির দারোয়ান তাকে গেটের ভিতরে ঢুকতে দিত না। শীতের রাতে রিশাদ রাস্তায় দাঁড়িয়ে চাতক পাখির মতো অপেক্ষা করতো মায়ের সাথে একটু কথা বলার জন্য। মামা বলে চিল্লাতো। জিন্নাতকে বাড়ি যাওয়ার জন্য আবদার করেছিল, কিন্তু জিন্নাত শোনেনি, না শোনার মতো থেকেছে। ভিতর থেকে ছেলের জন্য বুক ফেটে গেলেও কথা বলেনি। এত সহজে যদি ছেলেকে ক্ষমা করে দেয়, তাহলে সে একই কাজ আবারও করবে। রোজ বাড়ির সামনে রিশাদকে অসার মতো দাঁড়িয়ে থাকতে দেখে মায়া হয় ফাইজার। সে লুকিয়ে রিশাদকে নিজের নাম্বার দেয়, বলে সে তার ফুপিমনির সব খবর সে রিশাদকে দিবে। আর সেখান থেকেই তাদের কথা শুরু। মায়ের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে রিশাদ ফাইজার কথা মেনে নেয়। মায়ের খোঁজ নেওয়ার জন্য ফাইজার নম্বর ফোন দিয়ে ধীরে ধীরে ফাইজার সাথে কথা বলাটার অভ্যাস হয়ে যায়। সারাক্ষণ ফোনে কথা বলে কেউ সন্দেহ করবে বলে দুইজন এফবিতে অ্যাড হয়। তখন থেকে শুরু হয় তাদের রাত দিন কথা বলা। মেসেজে তারা একে অন্যের তুমি বলে সম্বোধন করত। ফাইজা প্রায় ইচ্ছে করতো রিশাদের সাথে দেখা করার, কিন্তু ফাইজা ভয় পারত না। গতকাল ফাইজ দাদু বাড়ি গেছে বলে ফাইজা সেই সাহসটা দেখিয়েছে। প্রথমবারের মতো রিশাদের সাথে একা একা বেরিয়েছে। ফাইজাকে চুপচাপ বসে থাকতে দেখে রিশাদ প্রশ্ন করল, ফোনে তো দিব্যি তুমি বলে রাখতে, দেখা হওয়ার সাথে সাথে সব গায়েব? ফাইজা একটু লজ্জা পেল। কানের পেছনে চুল গুজে বলল, সরাসরি বলতে লজ্জা করছিল। তোমার হিটলার ভাই কয়দিনের জন্য গেছে? ফাইজা খেপে গেল। একদম আমার ভাইকে হিটলার বলবে না। এই তো তুমি বেরিয়েছে। ফাইজা আরও লজ্জা পেল। রিশাদ মুগ্ধ হয়ে বলল, লজ্জা পেলে তোমাকে দারুণ লাগে। ফাইজা মিষ্টি হাসলো। লাজুক কণ্ঠে বলল, তোমাকেও পাঞ্জাবিতে দারুণ লাগে। রিশাদ মুচকি হাসলো, বলল, শুধুমাত্র তোমার ইচ্ছেতেই পড়েছি, নাহলে এসব পাঞ্জাবির ধার ধারি না আমি। ফাইজার মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল। নরম স্বরে বলল, আমাকে সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে, মা টেনশন করবে, তাছাড়া ভাইয়া আজকে এসে পড়বে। রিশাদের মনটা ছোট হয়ে গেল। দীর্ঘকণ্ঠে বলল, আবার কবে দেখা হবে? ফাইজার বুকটা মোচড় দিয়ে উঠল। ঠিকই তো, আবার কবে এইভাবে দেখা করতে পারবে? ফাইজ ভাই জানতে পারলে তাকে বাড়ি থেকে বের হতে দিবে না। ফাইজা মন খারাপ করে বলল, হবে একদিন। রিশাদ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, সাথে ফাইজাও। দুজন হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের বাইরে চলে আসলো। রিশাদের আবদারের সুরে বলল, আমি পৌঁছে দিই, বাড়ির সামনে যাব না, প্রমিস। ফাইজা না করতে গিয়েও পারল না। রিশাদ বাইকে বসে হেলমেট পরে নিজের মুখ ঢেকে ফেলল। ফাইজাও নিজের স্কার্ফ দিয়ে পুরো মুখটা ঢেকে রিশাদের বাইকের পিছনে উঠে বসলো। কাঁধে হাত রাখবে কি না ভাবতে ভাবতে রেখেই দিল। রিশাদ ঠোঁটের কোণে হাসি ফুটল। যত ধীরে বাইক চালানো যায় রিশাদ ততটা ধীরেই বাইক চালাচ্ছে। মনে মনে বলছে এই পথ যেন না ফুরাক। ফাইজা হাসলো, মজার সুরে বলল, তোমার বাইকে কি তেল নেই? আছে, থাকবে না কেন? তাহলে এত আস্তে চালাচ্ছ যে? আমাকে তো দ্রুত ফিরতে হবে। সময়টা যতটুকু পারছি ধরে রাখার চেষ্টা করছি, ফুরিয়ে গেলে তো শেষ। ফাইজা মুগ্ধ হলো। ফুপিমণি নাকি আমাদের এক্সাম শেষে আসবে বলেছে। রিশাদ অভিমানী সুরে বলল, আসলেই কি, আমার বাড়ি তো আর যাবে না? ফাইজার মনটা খারাপ হয়ে গেল। রিশাদের কষ্টে এখন তাকে পোড়ায়। এইবার ফুপিমণি আসলে আমি তাকে বুঝাবো, বাবাকেও বলবো। রিশাদ হাসি শুনে বলল, কি বুঝাবে তুমি? ফাইজা রিশাদের পিঠে চিমটে বসালো। একদম মজা নিবে না বলে দিচ্ছি। ফুপিমণি আমাকে খুব আদর করে, আমার কথা নিশ্চিত শুনবে। রিশাদ আর কথা বলল না। সে তো চায় তার মা ফিরে আসুক, তাকে ক্ষমা করুক।
এক্সাম শেষে আবারও স্বামীর বাড়ি ফিরে আসলো মুস্কান। এইবারে প্রতিটা এক্সাম সে ভালোভাবে দিয়েছে। মুস্কানের সাথে এসেছে জিন্নাতও। ভাইয়ের বাড়ি থেকে বাবার বাড়ি, বাবার বাড়ি থেকে ভাইয়ের বাড়ি, এই দুই জায়গায় যাওয়া আসা হয় তার। এইটাই তার কাজ এখন। বিষণ্ণ মন নিয়ে সে কোনো রকমের দিনগুলো পার করছে। শুধু মুখে হাসি টেনে সকলের সাথে কথা বললেও মনের দিক থেকে একদমই ঠিক নেই জিন্নাত। ছেলেটাকে ওই দিন দেখেছিল, শুকিয়ে মুখটা এতটুকু হয়ে গেছে। রিতা ফোন দিয়ে কান্নাকাটি করেছে। মুখলেস কতবার মাফ চেয়েছে। এবার কি তবে ক্ষমা করে দেওয়া উচিত? ছেলেমেয়েদের এইভাবে কষ্ট দিতেও সে ভালো নেই। এত শক্ত তো সে কোনোদিন ছিল না, তাহলে আজ কেন? না, সে ভালো আছে আর না তার ছেলেমেয়েরা ভালো আছে। মনের শান্তির জন্য মুখলেস কি আর একটা সুযোগ দেওয়া যাবে? সিদ্ধান্তহীনতায় ভুগছে জিন্নাত। নিজের রুমে বসে একা একা এই কথাগুলো ভাবছিল সে। তখনই ঘরে আসলো ফাইজা। কি করছো ফুপিমণি? ঠোঁটের কোণে হাসি ফুটালো জিন্নাত। কিছু না, আয় বস। বসবো না, বারান্দায় চলো, আমার মাথায় তেল দিয়ে দেবে, তোমার সাথে গল্প করব। জিন্নাত আবারও হাসলো। আচ্ছা আয়। বারান্দায় আরাম করে বসে হাতে তালতে তেল নিয়ে ফাইজা চলে দিতে দিতে জিজ্ঞেস করলো, মুস্কান কোথায়? ওই তো দেখলাম মায়ের সাথে কিচেনে কি যেন রান্না করছে। মুস্কান তো দেখছি ভালোই রান্না শিখেছে। এবার তাহলে তোর বিয়ে দিলেই শাশুড়ির সাথে গল্পটা করে রান্নাটাও শিখে নিতে পারবি। ফাইজা মুচকি এসে বলল, তোমার মতো শাশুড়ি হলে আমি সব পারবো। জিনাত মুখ লকটিয়ে বলল, আমার মতো শাশুড়ি পেতে হলে আমার ছেলের মতো বদমাশকে বিয়ে করতে হবে। ওই ফাজিলটাকে বিয়ে করবে? ফাইজা এবার কথার পয়েন্ট খুঁজে পায়, কেসে গলাটা পরিষ্কার করে নেয়। রিশাদ ভাইকে কি ক্ষমা করা যায় না ফুপির মনি? রিশাদ ভাইয়া খুব ভালো ছেলে, বিশেষ করে সে অনেক ভালো হয়ে গেছে, তোমাকে খুব ভালোবাসে। তোকে কে বলেছে রিশাদ ভালো হয়ে গেছে? এইসব ওই ছেলের অভিনয়, তুই বুঝবি না। ফাইজা উল্টো সুরে তার হাত চেপে ধরে বলল, আমি সত্যি বলছি ফুপিমণি, রিশাদ ভাই একদম ভালো হয়ে গেছে। উনি আর ওসব বাজে জিনিস খায় না, বাজে বন্ধুদের সাথে মিশে না, রাতে দ্রুত বাসায় ফেরে, ট্রাস্ট মি। জিন্নাত বুড়ো কুচকাল, তুই এত কিছু কি করে জানলি? বেশ কয়েকদিন যাবৎ দেখছি তোর মুখ থেকে রিশাদের প্রশংসাই সরছে না, ব্যাপার কি বলতো? ফাইজা তোতলালো, ব্যাপার থাকতে যাবে কেন? আমার চোখে কি পড়ে না রিশাদ ভাই যে পরিবর্তন হয়েছে? এটা তো আমাদের গেটে দাঁড়ানো বলে দিতে পারবে, কারণ উনি বাড়ির রাস্তায় রোজ দাঁড়িয়ে থাকে তোমার জন্য। কি কথা হচ্ছে তোমাদের মাঝে? হাতে পকোড়ার প্লেট নিয়ে বারান্দায় প্রবেশ করলো মুস্কান। মুস্কানকে দেখে চমকে যায় ফাইজা। তেমন কিছু না ভাবি, ফুপিমনির সাথে গল্প করছিলাম। জিন্নাত তীক্ষ্ণ নজরে ফাইজাকে দেখে, কথা ঘুরাচ্ছে কেন এই মেয়ে? মুস্কান হেসে বলল, আচ্ছা ছাড়ো গল্প, আমিও করতে পারি, তার জন্য তোমাদের কাছে চলে এসেছি। এই দেখো গরম গরম পকোড়া নিয়ে এসেছি তোমাদের জন্য, খেতে খেতে গল্প করব। ঠিক সেই মুহূর্তে কল আসে ফাইজার ফোনে। ফাইজা কোনো মদে ফোনের স্ক্রিনে তাকিয়ে চলে যেতে বলল, আমি এক্ষুনি আসছি, তোমরা বসো। মুস্কান আর জিন্নাত দুইজনে অবাক চোখে ফাইজার দিকে তাকালো। বিকেল থেকে ঘরে দরজা দরজা বন্ধ করে কারোর সাথে কথা বলছে ফাইজা। এখন সন্ধ্যা হয়ে গেছে। মুস্কান কয়েকবার ফাইজার রুমের সামনে এসে চক্কর কেটে চলে গেছে। এতক্ষণ ধরে কার সাথে কথা বলছে ফাইজা? বেশ কয়েকদিন ধরে ফাইজার পরিবর্তন মুস্কানের চোখে পড়ছে। মেয়েটা সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে। পড়াশোনায় মনোযোগ কমে গেছে। কি জানে এক্সামগুলো ঠিকমতো দিয়েছে কি না। মুস্কান আর এত চিন্তা নিতে পারল না, তাই নিজের ঘরে চলে গেল। ইদানিং তার শরীরটা কেমন দুর্বল লাগে। বুঝতে পারছে না কি হলো, মাথাটা শুধু ভার ভার লাগে। সারাদিন শুয়ে থাকতে ইচ্ছা করে। ঘরে ঢুকে ফোনটা হাতে নিয়ে ফার্স্টকে অনেকগুলো মিস কল দেখতে পেল। সে দিয়েছে বলেই হয়তো দিয়েছিল। মুস্কান কল ব্যাক করার সাথে সাথে ফার্স্ট কেটে আবার কল দিল। মুস্কান রিসিভ করে হ্যালো বলতেই ফার্স্ট চিন্তিত গলা শুনল। শরীর কেমন লাগছে এখন? ফোন ফেলে কোথায় যাও তুমি? কল দিলে পাই না, শরীর কি বেশি খারাপ লাগছে? মুস্কান ছোট্ট করে উত্তর দিল, ভালো লাগছে। আপনি এখন আসবেন? এসে পড়বো জলদি, কিছু লাগবে? আচার নিয়ে আসছেন। আনবো। আর কিছু? না। চটপটি, আইসক্রিম, ফুচকা এগুলো কিছু লাগবে না? না, ওইসব খেতে ইচ্ছে করছে না। ফারিস একটু অবাক হলো। চটপটি খাওয়ার জন্য পাগল হয়ে যায় যেই মেয়ে, সে নাকি এখন বলছে খেতে ইচ্ছে করছে না। চিন্তিত স্বরে নিয়ে আবার জিজ্ঞেস করলো, তোমার কি খুব বেশি খারাপ লাগছে? আমি ডক্টর নিয়ে আসবো? মুস্কান হেসে ফেলল, আরে না, পাগল হয়েছেন? এতটুকুর জন্য কেউ ডক্টর নিয়ে আসে? আচ্ছা তুমি রেস্ট নাও, আমি আসছি কিছুক্ষণের মধ্যে।
ফার্সির সাথে কথা বলে বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল মুস্কান। এই সময়টা তার কাছে এত খারাপ কেন লাগছে সেও বুঝতে পারছে না। তাজমহল বিকেল থেকে মুস্কানের খেয়াল করছে। নিজের হাতে পকোড়া ভেজেছে খাবে বলে, কিন্তু ভাজার পর আর নাকি খেতে ইচ্ছা করেছে না। ফাইজা আর তার ফুপিমনির জন্য নিয়ে গেছে। এই অবেলায় খাতা মুড়ি দিয়ে শুয়ে আছে। তাজমহল গিয়ে বার দুয়েক ডেকে এসেছে খাওয়ার জন্য। রাতের খাবারটা খেয়ে না হয় শুয়ে থাকুক, কিন্তু খেতে ইচ্ছে করছে না বলে স্পষ্ট দাঁড়িয়ে দিয়েছে ওনাকে। তাজমহল আর জোর করেননি। ছেলে আসলে না হয় সেই রাজি করাবে এই ভেবে চলে এসেছে। বেশি রাত করে ফেরেনি ফারিস। কাজ শেষ করে মুস্কানের জন্য দ্রুত ফিরে এসেছে। হাতে করে যে আচারের দোকানে নিয়ে এসেছে। ফারিস ঘরে ঢুকতেই দেখতে পেল পুরো রুম অন্ধকার। সে আচার বড় থলেটা সোফার উপরে রাখলো। লাইটটা অন না করে ফ্রেশ হয়ে ওয়াশরুমে থেকে বের হলো। ফারিস এসেছে বুঝতে পেরেও শুয়ে থাকলো মুস্কান। সে সজাগে ছিল এতক্ষণ, ফারিসের জন্য অপেক্ষা করেছিল। তাকে খাবার খাইয়ে একবারে ঘুমাবে বলেই শুয়েছিল। প্রতিটা দিন এভাবেই কাটে। ফারিস গিয়ে মুস্কানের পাশে বসলো। আলগোছে মুস্কানের মাথাটা নিজের কাঁধে ফেলে কোমল স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মা বললো সারাদিন নাকি কিছুই খাওনি। দিন শেষে বাড়ি এসে দেখি তোমায় এভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকতে, তাহলে কি আমার ভালো লাগে বলো? মুস্কান ফারিসের কাঁধে থেকে মাথাটা ওঠায়, মৃদু হেসে বলল, আমার কিছু হয়নি। আপনার মতো স্বামী থাকলে কিছু হতে পারে? নিচে চলুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। ফারিস বাধা দিল, পরে খাবো, আগে আমার প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? ফারিস তীক্ষ্ণ দৃষ্টিতে মুস্কানের দিকে তাকায়, গাঢ় কণ্ঠে প্রশ্ন করে, তোমার কি এই মাঝে পিরিয়ড মিস হয়েছে? সরাসরি এভাবে প্রশ্ন করে লজ্জা পেল মুস্কান। ফারিস আবার বলল, কথার উত্তর দাও মুস্কান, লজ্জা পেও। পরের দিকে মুস্কান যেন লজ্জায় আরও নুইয়ে গেল। মিয়ে যাওয়া কণ্ঠে বলল, শুধু এই মাথা নয়, গত 2 মাস যাবৎ মিস হয়েছে। হোয়াট? উত্তেজিত হয়ে খাট থেকে উঠে দাঁড়ালো ফারিস। ফারিসের উচ্চকণ্ঠে মুস্কান কেঁপে উঠল, 2 মান্থ হয়ে গিয়েছে, তুমি আমাকে জানাওনি কেন? মুস্কান ঢোক গিলল। পিরিয়ড মিস হয়েছে এটা কি বলার মতো বিষয়? সে ভয়ে ভয়ে বলল, আগেও তো এমন হয়েছিল। তাই কি? ওহ গড, এতটা ইনরেসপন্সিবল কীভাবে হতে পারলে তুমি? আগে এমন হয়েছে বললে যে এখনও হবে, এর কোনো মানে? মুস্কান থমেরে দাঁড়িয়ে আছে। ফারিসের কথা শুনে উত্তেজিত তার সর্বাঙ্গ কাঁপতে লাগলো। ফারিস দ্রুত নিচে প্যান্টের পকেট থেকে মুস্কানের জন্য আনা প্রেগনেন্সি কিটটা বের করলো। মুস্কানের হাতে দিয়ে বলল, ওয়াশরুমে যাও, কুইক, ইমিডিয়েটলি আমার এনে দেখাবে, বুঝেছ? কিন্তু পরে শুনবো, দ্রুত করো। মুস্কানকে ঠেলে ওয়াশরুম পাঠিয়ে দিল ফারিস। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে সে পায়চারি করতে লাগলো। সময় নিয়ে ওয়াশরুমের দরজা খুলল মুস্কান। ভেতর চোখে তাকিয়ে ফারিসের দিকে হাত বাড়িয়ে দেয়। স্পষ্ট 2টা লাল দাগ দেখে ফারিসের চোখে ঝলঝল করে উঠল। যা দেখেছে ফারিসের চোখেও বড় হলো। মুস্কানের হাত থেকে কিটটা নিয়ে ধপ করে বিছানায় বসে পড়ল ফারিস। সামনে চুলগুলো উঁচু করে টেনে অস্পষ্ট স্বরে বলল, ওহ মাই গড। অজানা আতঙ্কে বুকটা কাঁপছিল ফারিসের। এত কেয়ারফুল থাকার পরেও এটা কি করে হলো? এক বাচ্চার পেটে আরেক বাচ্চা কিভাবে? কিছু বুঝতে পারছে না ফারিস। মাথা যেন ভনভন করে ঘুরছে। বাবা হওয়ার জন্য খুশি হবে নাকি বউয়ের জন্য টেনশনে পাগল হয়ে যাবে? কি করবে সে? অল্প বয়সে মেয়ে বিয়ে করার পরিণাম হাড়ে হাড়ে বুঝতে পারছে এবার। মুস্কানের পেটে হাত দিয়ে থম মেরে দাঁড়িয়ে আছে। খুশিতে তার চোখে পানি চিকচিক করেছে, হাত পা কাঁপছে, গলা দিয়ে সাউন্ড বের হচ্ছে না। ফারিস তখনও বসে আছে। মুস্কান ফারিসের দিকে তাকিয়ে হঠাৎ ডুকরে কেঁদে উঠল। আশঙ্কিক মুস্কানের কান্নায় ঘাবড়ে গেল ফারিস। খাট থেকে লাফিয়ে উঠে মুস্কানের সামনে এসে দাঁড়ালো। মুস্কানের 2 হাতে গাল নিয়ে চোখ মুছিয়ে দিয়ে বলল, কাঁদছো কেন? মুস্কান আচমকা ফারিসকে শক্ত করে জড়িয়ে ধরল। আটকে আসা গলায় বলল, আমার বিশ্বাস হচ্ছে না আমি মা হব। মুস্কানের চুলে হাত রেখে স্নিগ্ধ হাসল ফারিস। ক্ষণিকের জন্য সেও ভুলে গিয়েছিল সেও যে বাবা হবে। তাদের ঘর আলো করে একটা ফুটফুটে বেবি আসবে ভাবতেই শরীর জুড়ে শীতল হাওয়া বয়ে গেল ফারিসের।